বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেইখানে যোগ তোমার সাথে আমারু। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেইখানে যোগ তোমার সাথে আমারু। নয় গো বনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, নয় গো বনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেইখানে যোগ তোমার সাথে আমারো। সবার পানি যেথায় বাহু পসারু, সেইখানেতে প্রেম জাগিবে আমারু। সবার পানি যেথায় বাহু পসারু, সেইখানেতে প্রেম জাগিবে আমারু। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেইখানে যোগ তোমার সাথে আমারো। নমস্কার। পাঠভবনের বিজ্ঞান চর্চায় হাতে কলমে করে শেখা বরাবরই খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এসেছে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকারই অংশ হিসেবে পাঠভবনে প্রত্যেক বছর একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। অত্যন্ত উৎসাহের সঙ্গে শিক্ষকরা, ছাত্রছাত্রীরা এই বিজ্ঞান প্রদর্শনীতে সক্রিয় অংশগ্রহণ করেন। এবছরও পরিস্থিতির প্রতিকূল হলেও আমরা আমাদের সেই কর্মযজ্ঞ থেকে পিছিয়ে থাকিনি। এবছর অনলাইন প্রদর্শনী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ আমাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। এই নতুন অভিজ্ঞতার যাত্রাপথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের পরম সৌভাগ্য, আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সহকর্মী এবং অতি প্রিয় দিদি ডক্টর শ্রীমতী ইপ্সা বন্দ্যোপাধ্যায়, যিনি দীর্ঘদিন ধরে পাঠভবন এবং শিক্ষাসত্রের বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান মনস্ক করে তোলার যে প্রয়াস, তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার প্রিয় সহকর্মীদের, যাদের অক্লান্ত পরিশ্রমে এটি সম্ভব হয়েছে। এবং সবশেষে কিন্তু সবথেকে আনন্দের সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের অতি প্রিয় ছাত্রছাত্রীদের, যাদের অফুরান উৎসাহের কাছে আমাদের নতি স্বীকার করতেই হয়েছে। আমি এই বিজ্ঞান প্রদর্শনীর সার্বিক সাফল্য কামনা করি এবং আশা করি আপনাদের সকলের কাছে এটি উপভোগ্য হবে। ধন্যবাদ। নমস্কার। বিশ্ব পরিচয়ে রবীন্দ্রনাথ বলেছেন, বাল্যকাল থেকেই বিজ্ঞানের রস আস্বাদনে আমার অত্যন্ত লোভ ছিল। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন বিজ্ঞান জানা ও তার প্রয়োগ শেখা অত্যন্ত জরুরি। শান্তিনিকেতনে
তার আশ্রম বিদ্যালয় প্রাচীন ভারতের তপবনের আদলে তৈরি হলেও তাতে যুক্ত করেছেন বিজ্ঞানের মতো আধুনিক বিষয়। এবং বিদ্যালয় শুরুর সময় থেকেই তার ইচ্ছা ছিল বিজ্ঞানের ল্যাবরেটরি থাকুক, কিন্তু অর্থাভাব ছিল বড় বাধা। পিতৃস্মৃতিতে রথীন্দ্রনাথ লিখেছেন, আগরতলার কলেজ উঠে যাবার পর ত্রিপুরার মহারাজা কতকগুলি ল্যাবরেটরির সরঞ্জাম বাবাকে বিদ্যালয়ের জন্য দিয়েছিলেন। আদি কুটিরের একটি ছোট ঘরে সেগুলি সাজিয়ে রাখা হয়েছিল। গল্পচ্ছলে সরস করে বিজ্ঞানের কথা বলার আশ্চর্য ক্ষমতা ছিল জগদানন্দ বাবুর। তারপর যখন যন্ত্রের সাহায্যে কোনো পরীক্ষা দেখাতেন, তখন আমরা মুগ্ধ হয়ে সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতুম। রবীন্দ্রনাথ চেয়েছেন তাঁর বিদ্যালয়ে শিক্ষা হোক আনন্দময়, শিশুর সামগ্রিক বিকাশ হোক প্রকৃতির কোলে, প্রকৃতি হোক তাদের সবথেকে বড় শিক্ষক। এই বিদ্যালয়ে তাই প্রথম শ্রেণী থেকেই শুরু হয় আনন্দময় প্রকৃতি পাঠ। আশ্রম প্রাঙ্গণ ঘুরে ঘুরে শিশু চেনে তার প্রকৃতিকে, শেখে প্রকৃতি থেকে। ক্রমশ যা পরিণত হয় বিজ্ঞান পাঠে। নবম শ্রেণী থেকে শুরু হয় ল্যাবরেটরিতে হাতে কলমে বিজ্ঞান পাঠ, ব্যবহারিক পাঠ, যার ফলে যন্ত্র ধরার আড়ষ্টতা যায় কেটে। নিজের হাতে করার ফলে পাঠটি হয় সহজ এবং আনন্দময়, আত্মস্থ হয় অনায়াসে। বিজ্ঞান প্রদর্শনীও এই রকম একটি আনন্দময় শিক্ষা পদ্ধতি, একটি বিকাশ পদ্ধতি। এর ফলে নতুন তত্ত্ব বা তথ্য খুব সহজে শেখা যায়। ছাত্রছাত্রীরা আনন্দের সঙ্গে শেখে, বিজ্ঞানে ঔৎসুক্য বাড়ে, চিন্তা শক্তি, দক্ষতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস বাড়ে। একসাথে দলে কাজ করতে শেখে ছাত্রছাত্রীরা, একে অন্যের মতামত বা ভাবনাকে সম্মান করতে শেখে, সহযোগিতা করতে শেখে, অভিজ্ঞতা ভাগ করে নেয়, সর্বোপরি একে অন্যের কাছে শেখে। লোকের সামনে বলার বা উপস্থাপন করার ভয় কেটে যায়, দক্ষতা বাড়ে, সমস্যা সমাধানে দক্ষতা আসে, নতুন ভাবনা উঠে আসে। বলা যেতে পারে এটি একটি সামগ্রিক বিকাশে সাহায্যকারী পদ্ধতি। অন্যান্য বারের মতো এবারেও পাঠভবনে বিজ্ঞান সভা, বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে, কিন্তু এবারের প্রদর্শনী একটু আলাদা। এই অতিমারির আবহে অনলাইন প্রদর্শনীর ভাবনাটি নতুন এবং প্রযুক্তির সময়োচিত ব্যবহার, এর জন্য সাধুবাদ জানাই। আর এই বিজ্ঞান প্রদর্শনীর সাফল্য কামনা করি। নমস্কার। নমস্কার, আমার নাম শ্রী মজুমদার। আমি বিশ্বভারতী পাঠভবনের 10ম শ্রেণীর ছাত্রী। আমি যে মডেলটা তৈরি করেছি তার নাম সরল ক্যামেরা। এই মডেলটা আমি কিভাবে তৈরি করেছি, অর্থাৎ এর নির্মাণ পদ্ধতি এবং এর কার্যপ্রণালী সম্পর্কে আমি সংক্ষেপে বলবো। এই মডেলটা তৈরি করার জন্য প্রথমে একটা একমুখ খোলা আমি বাক্স নিয়েছি এবং এই খোলা মুখের ঠিক বিপরীত দিকের দেওয়ালে একটা গোল করে অংশ কেটে নিয়েছি এবং এই কাটার পর এই বাক্সের ভিতরটা গোটাটা কালো রং করে দিয়েছি এবং এই গোল ফাঁকা অংশের মধ্যে একটা প্লাস্টিকের নলকে প্রবেশ করিয়েছি। এরপর এই যে ফাঁকা অংশটা আমি প্রথমে রেখে দিয়েছিলাম, সেই ফাঁকা অংশে একটা ট্রেসিং পেপার দিয়ে ফাঁকা অংশটা বন্ধ করে দিয়েছি এবং এই নলের সামনে একটা ম্যাগনিফাইং গ্লাস অর্থাৎ বিবর্ধক কাঁচ আমি যুক্ত করেছি। এখানে এই ক্যামেরার মধ্যে আমি কোনো ফিল্ম ব্যবহার করিনি, শুধুমাত্র উত্তল লেন্স হিসেবে আমি বিবর্ধক কাঁচ ব্যবহার করেছি। আমরা জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে যদি 2f এর থেকে বেশি দূরত্বে রাখা হয়, সেক্ষেত্রে বস্তুর সদ, অবশিষ্ট এবং বস্তুর আকারের চেয়ে ছোট আকৃতির প্রতিবিম্ব পাওয়া যায়। আমি এখানে আলোকিত বস্তুর সাপেক্ষে নলটাকে আগে পিছু করে এমনভাবে ফোকাসিং করেছি যাতে এই পর্দায় সর্বাপেক্ষা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়।
প্রথমেই বললাম যে এর মধ্যে আমি কোনো ফিল্ম ব্যবহার করিনি, সেই কারণে যে প্রতিবিম্বটা পর্দায় তৈরি হবে সেটা শুধু চোখে দেখা যাবে, তোলা যাবে না, কারণ ছবি তোলার জন্য ফিল্মের প্রয়োজন হয়। এবার এখানে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বের আকৃতি আমি আপনাদেরকে দেখাবো, এবং সেটা দেখানোর জন্য আমি একটা ফুলদানি এখানে ব্যবহার করছি। হ্যাঁ, এবার আমি দেখাবো যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আমি দেখালাম যে সরল ক্যামেরায় কিভাবে বস্তুর প্রতিবিম্ব পাওয়া যায়, অর্থাৎ সদ, অবশিষ্ট এবং বস্তুর আকারে যে ছোট আকৃতির প্রতিবিম্ব এই সরল ক্যামেরায় তৈরি হয়। নমস্কার, আমি অদিতি মুখার্জি, পাঠভবন বিশ্বভারতীর 10ম শ্রেণীর গ বিভাগের ছাত্রী। আমি যে মডেলটি বানিয়েছি, মডেলটির নাম স্মোক অ্যাবজর্বার মেশিন বা ধোঁয়া শোষণকারী যন্ত্র। ধোঁয়া শোষণকারী যন্ত্র আসলে যান্ত্রিক পাখা সহ একটি ডিভাইস। কোনো স্থানের বায়ু পরিশ্রুত করার উদ্দেশ্যে এটি ব্যবহৃত হয়। এটি কোনো নির্দিষ্ট স্থানের বায়ু শোষণ করে। বায়ু শোষণ করার মাধ্যমে বায়ুর মধ্যে থাকা দূষণকারক পদার্থগুলিকে শোষণ করে। এরপর এর মধ্যে থাকা ফিল্টার মেশিনটির মাধ্যমে সেই দূষণকারক পদার্থগুলিকে শোষণ করে অক্সিজেন যুক্ত বায়ু অর্থাৎ পরিশ্রুত বায়ু ত্যাগ করে। এবার আমি দেখাবো যন্ত্রটি কিভাবে কাজ করছে। যন্ত্রটির সামনে আমি একটি জ্বলন্ত ধূপকাঠি রেখেছি। এবার এখানে একটা সুইচ আছে, সেই সুইচটাকে আমি অন করব। যন্ত্রটির ভিতরে আমি দুটো পাখা ব্যবহার করেছি, সেই পাখা দুটো চলছে এবং এর ভিতরে এই ধূপকাঠি থেকে নির্গত ধোঁয়া আসছে। এইগুলি হলো শোষক নল এবং এইটি হলো নির্গম নল। এই ধোঁয়া আসার পর সেটি নির্গম নল দ্বারা নির্গত হচ্ছে। এই পরীক্ষাটি করার পর আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে স্মোক অ্যাবজর্বার মেশিনটি কোনো স্থানের দূষণকারক পদার্থগুলিকে শোষণ করে। স্মোক অ্যাবজর্বার মেশিন পরিবেশের কোনো নির্দিষ্ট স্থানের দুর্গন্ধ, দূষণকারক পদার্থ, আগেই বলেছি বিভিন্ন রকমের ক্ষতিকারক গ্যাস, এগুলি শোষণ করতে সক্ষম। এটি কোনো নির্দিষ্ট স্থানে বায়ু শোষণ করে। বায়ু শোষণ করার মাধ্যমে দূষক পদার্থগুলিকে শোষণ করে এবং সেগুলিকে ফিল্টার মেশিনের মধ্যে রেখে অক্সিজেন যুক্ত বায়ু ত্যাগ করে। যখন এটি কোনো নির্দিষ্ট স্থানের বায়ু শোষণ করে তখন সেই স্থানের বায়ুর চাপ কমে যায়, ফলে বাইরে থেকে বায়ু আসে সেই চাপ পূরণের জন্য। সেই বাইরে থেকে আসা বায়ুটিকেও এই মেশিনটি শোষণ করে। এইভাবেই স্মোক অ্যাবজর্বার মেশিন দূষণকারক বায়ু বা বায়ু শোষণ করে, দূষক পদার্থগুলিকে শোষণ করে নেয় এবং অক্সিজেন যুক্ত বায়ু অর্থাৎ পরিশ্রুত বায়ু ত্যাগ করে। নমস্কার। নমস্কার, আমি সমাবৃতা বিশ্বাস, বিশ্বভারতী পাঠভবনের 10ম শ্রেণীর গ বিভাগের ছাত্রী। আমি পদার্থবিদ্যার উপর একটি প্রকল্প করেছি যার বিষয় হলো রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের গঠন এবং সমবায়ের সঙ্গে যুক্ত বাল্বের উজ্জ্বলতার তুলনা। এই প্রসঙ্গে আমাদের জেনে রাখা দরকার, আমরা যখন ব্যবহারিক সুবিধার জন্য অনেকগুলি রোধকে একই তড়িৎ বর্তনীর মধ্যে যুক্ত করে ব্যবহার করি তাকে বলে রোধের সমবায়। এটি দুই প্রকার, শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়। এখন কতকগুলি রোধকে যদি এমনভাবে যুক্ত করা হয় যে একটি শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্তের সাথে যুক্ত করা হয় তাকে বলে শ্রেণী সমবায়। এক্ষেত্রে প্রত্যেকটি রোধে তড়িৎ প্রবাহ মাত্রা একই রকম চলে। আবার কতকগুলি রোধ যদি এমনভাবে যুক্ত করা হয় যে প্রত্যেকটি শেষ প্রান্ত একটি বিন্দুতে এবং প্রথম প্রান্ত অপর একটি বিন্দুতে যুক্ত করা হয় তাকে বলে সমান্তরাল সমবায়। এক্ষেত্রে রোধের মান অনুযায়ী তড়িৎ প্রবাহ মাত্রা বিভক্ত হয়ে যায়। এখন এই প্রকল্পটি করার জন্য আমার বেশ কিছু উপকরণের প্রয়োজন। সেই উপকরণগুলি হলো: এক, সুইচ ব্যবস্থা সহ একটি ব্যাটারি বাক্স, একটি শক্ত প্লাইবোর্ড, কিছু তার, কিছু আলপিন এবং রোধক হিসাবে 6টি টর্চ লাইটের বাল্ব, যেখানে শ্রেণী সমবায়ের জন্য ব্যবহৃত -1.5 ওয়াটের 3টি টর্চ লাইটের বাল্ব এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ব্যবহৃত 2.5 ওয়াটের 3টি টর্চ লাইটের বাল্ব। এখন পরীক্ষার জন্য শক্ত প্লাইবোর্ডের উপরে কিছু তার এবং আলপিন দিয়ে পৃথকভাবে শ্রেণী সমবায়ের জন্য উলম্বভাবে এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে অনুভূমিকভাবে টর্চ লাইটের বাল্বগুলিকে যুক্ত করা হলো।
প্রত্যেকটি ক্ষেত্রে বর্তনী চিহ্ন আর যোগ করা হয়। এখন পর্যবেক্ষণের ক্ষেত্রে দেখা গেল যে শ্রেণী সমবায় যুক্ত বাল্বগুলিতে উজ্জ্বলতা অনেক কম, কিন্তু সমান্তরাল সমবায় যুক্ত বাল্বগুলির উজ্জ্বলতা শ্রেণী সমবায়ের তুলনায় অনেকটা বেশি। এখন এই চলতরিৎ বিষয়ক পরীক্ষাটি করে আমি যে সিদ্ধান্তে উপনীত হতে পারি তা হলো যে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ শ্রেণী সমবায় অপেক্ষা অনেক কম হওয়ায় সমান্তরাল সমবায় যুক্ত বাল্বের উজ্জ্বলতা শ্রেণী সমবায়ের তুলনায় অনেক বেশি। এখন শ্রেণী সমবায় সাধারণত ব্যবহার করা হয় কোনো বড় জায়গায়, যেখানে একই বর্তনীতে যুক্ত অনেকগুলি যন্ত্রাংশকে একটি সুইচের দ্বারা চালু করা বা বন্ধ করার প্রয়োজন হয়। যেমন স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলি একসাথে একটি সুইচের দ্বারা চালু অথবা বন্ধ করা হয়। কিন্তু এর একটি অসুবিধাজনক দিকও রয়েছে, যা হলো যন্ত্রাংশগুলির মধ্যে কোনো একটি যন্ত্রাংশ যদি ফিউজ হয়ে যায় তাহলে সমগ্র বর্তনীতে আর তড়িৎ প্রবাহ চলবে না। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি তখনই যখন আমাদের একটি সুইচের দ্বারা আলাদা আলাদাভাবে কোনো যন্ত্রাংশকে বন্ধ করা অথবা চালু করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়, যেমন আমাদের বাড়িতে একটি লাইট বা একটি ফ্যানকে আলাদা আলাদাভাবে চালু করা হয়। এক্ষেত্রে কোনো একটি যন্ত্রাংশ খারাপ হয়ে গেলে বা ফিউজ হয়ে গেলে অপর যন্ত্রাংশের উপর এর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। এটি হলো আজকের প্রকল্পে আমার উপস্থাপনা। নমস্কার। নমস্কার, আমার নাম প্রজ্ঞা চট্টোপাধ্যায়। আমি নবম শ্রেণীর খ বিভাগের ছাত্রী। আজ আমাদের আলোচনার বিষয় মানুষের কানের গঠন এবং শব্দ শোনার কৌশল। বাইরে থেকে শব্দ তরঙ্গ আমাদের কানের ভিতরে প্রবেশ করে কিভাবে মস্তিষ্ককে নাড়া দেয় আর আমরা সেই শব্দ শুনতে পাই ও বুঝতে পারি, তা সত্যিই ভাবার মতো একটি বিষয়। এখন আমি সেই বিষয়টি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। শব্দ শোনার কৌশলকে ঠিকমতো বুঝতে হলে আমাদের মানুষের কানের গঠন কেমন তার দিকে তাকাতে হবে। এই যে চিত্রটি, এখানে আমি এই গঠনকেই তুলে ধরার চেষ্টা করছি। দেখা যাচ্ছে যে কানের চিত্রটিতে মূল তিনটি অংশ রয়েছে, যথা কানের বহিস্থ অংশ, কানের মধ্যস্থ অংশ এবং কানের অভ্যন্তরস্থ অংশ। প্রথমে আমরা বহিস্থ অংশের দিকে চোখ রাখব। প্রথমেই দেখা যায় যে অংশটি তা হলো পিন্না। তারপর 2-3 সেমি লম্বা একটি ইয়ার ক্যানেল। এই ইয়ার ক্যানেলের শেষে একটি পাতলা পর্দা ইয়ার ড্রাম লক্ষ্য করা যায়। এরপর আসা যাক কানের মধ্যস্থ অংশের দিকে। এখানে তিনটি ছোট হাড় আছে, যথা ম্যালিয়াস বা হ্যামার, ইনকাস বা অ্যানভিল এবং স্টেপস বা স্টিরাপ। এই হাড়গুলি একটি অপরটির সঙ্গে সংযুক্ত। হ্যামারের একটি প্রান্ত ইয়ার ড্রামকে স্পর্শ করেছে। স্টিরাপের মুক্ত প্রান্তটি কানের অভ্যন্তরস্থ অংশের এই যে পর্দাটি, একে স্পর্শ করে থাকে। মধ্যস্থ অংশের নিচের দিকে একটি সরু নল লক্ষ্য করা যায়। এটি আবার গলার সঙ্গে সংযুক্ত। এটিকে ইউস্টেশিয়ান টিউব নামে ডাকা হয়। কানের অভ্যন্তরস্থ অংশে একটি পাকানো নল থাকে, যার নাম ককলিয়া। এর একদিক ওভাল উইন্ডোর সঙ্গে সংযুক্ত। ককলিয়ার ভিতরে তরল নার্ভ সেল থাকে আর এটি শব্দ তরঙ্গের দ্বারা প্রভাবিত হয়ে অডিটরি নার্ভ দিয়ে মস্তিষ্কে পৌঁছয়। নমস্কার, আমি সৌহার্দ্য মণ্ডল, দশম শ্রেণীর ক বিভাগের ছাত্র। আমি আমাদের যে বিজ্ঞান প্রদর্শনী তার জন্য একটি মডেল প্রস্তুত করেছি, যেটা হলো লিফটের কার্যনীতি। এখানে একটা 1.5 ভোল্টের মোটর আছে, দুটো পেন্সিল ব্যাটারি আছে, উল, ববিন্স, কার্ডবোর্ড, দেশলাই বাক্স আর তার। এইগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় সামগ্রী। এরপর আমরা এখানে
ববিন্সটাকে মোটরের সামনে গ্লুগান দিয়ে আটকে দিয়েছি, আর এখানে আর দুটো ববিন্স আছে এবং মোটরে তড়িৎ প্রবাহ হলে এই দুটো ঘুরতে থাকে। এবার আমি উঠলো, নামলো। এবার এটা এই নীতির ওপর ভিত্তি করে আমাদের বড় শপিং মলে যে বড় বড় লিফট থাকে সেগুলোকেও চালানো হয়, কিন্তু সেক্ষেত্রে মোটরের ভোল্টের পরিমাণ আরো শক্তিশালী মোটর দেওয়া থাকে এবং সেটা এসিতে কার্যকরী হয়, ডিসিতে নয়। আর যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এর উল্টো দিকে আর একটা ওয়েটও দেওয়া হয়, যাতে কোনো কারণে যদি মানে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয় বা যদি লিফটে ওপরে উঠে গিয়ে যাতে ওইখানেই দাঁড়িয়ে থাকতে পারে, সেই জন্য এটার পিছনের দিকে একটা লোহার স্ল্যাব দেওয়া থাকে। নমস্কার। নমস্কার, আমি শতদল সাহা, পাঠভবনে দশম শ্রেণীর গ বিভাগে পাঠরত ছাত্র। আমি আজকে বায়ুচাপের দুটি সহজ পরীক্ষামূলক প্রমাণ তুলে ধরব। প্রথমটি হচ্ছে বায়ুচাপের দ্বারা জল নির্গমনের পরীক্ষা। উপকরণ হিসাবে লাগছে একটি প্লাস্টিকের বোতল, একটি বেলুন, একটি প্লাস্টিকের নল, একটি কাঁচি এবং সামান্য পরিমাণ আঠা। মডেলটি আমি প্রস্তুত করে নিয়েছি। তার জন্য আমি বোতলের গায়ে একটি ফুটো করে তার মধ্যে প্লাস্টিকের নলটি ঢুকিয়ে আঠা দিয়ে আটকে নিয়েছি। এরপর আমি বায়ুচাপের প্রথম পরীক্ষাটি করে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেলুনের মধ্যে থাকা বায়ু বোতলের জলের উপর চাপ দেওয়ায় বোতলের জল এই নলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে বায়ুচাপের অস্তিত্ব যথাযথভাবে সত্য। এবার আমি আমার দ্বিতীয় পরীক্ষাটি করে দেখাবো। এর জন্য উপকরণ হিসেবে লাগছে একটি কাঁচের বয়াম, একটি লাইটার, এক সামান্য পরিমাণ কাগজ এবং একটি জলপূর্ণ বেলুন। প্রথম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এই বেলুনটি জারের মধ্যে প্রবেশ করতে পারছে না। এবার আমি এই কাগজের টুকরোটি জ্বালিয়ে জারের মধ্যে রাখবো, দেখা যাক কি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্বলন্ত কাগজের টুকরো জারের মধ্যে রাখার ফলে জার মধ্যস্থ বায়ু ধীরে ধীরে উত্তপ্ত হয়ে এবং হালকা হয়ে জার থেকে বেরিয়ে যায় এবং কাগজটি পুড়ে যাওয়ার পর সেই বায়ু পুনরায় শীতল এবং সংকুচিত হয়ে জারের মুখের উপর রাখা অপেক্ষাকৃত বৃহৎ আয়তনের জলপূর্ণ বেলুনটি জারের মধ্যে টেনে নিচ্ছে। এর থেকে আমরা বায়ুচাপের অস্তিত্বের সত্যতা সম্পর্কে জানতে পারি। নমস্কার, আমি অনুষ্কা দত্ত। আমি নবম শ্রেণীর ক বিভাগের অনাবাসিক ছাত্রী। আজ আমার বিষয় আগ্নেয়গিরি। আমি আগ্নেয়গিরিটার কাঠামো কীভাবে তৈরি করলাম তার উপকরণগুলো প্রথমে বলে নিচ্ছি। আমি একটা কার্ডবোর্ড নিয়েছি, খবরের কাগজ নিয়েছি, এছাড়াও নিয়েছি চোঙাকৃতি কৌটো, কাঁচি, আঠা আর বালি। আমি কার্ডবোর্ডের ওপরে চোঙাকৃতি কৌটোটাকে আটকে দিয়েছি। এবারে আমি খবরের কাগজ দিয়ে ওই কৌটোটাকে মুড়িয়ে এই ধরনের একটা কাঠামো তৈরি করেছি। এবারে আমি খবরের কাগজটা কার্ডবোর্ডের চারিদিকে বর্ডারের মতো ছড়িয়ে দিয়েছি। আর অবশেষে আমি অনেকটা বালি নিয়ে এখানে ছড়িয়ে দিয়েছি। আমার আগ্নেয়গিরির পাহাড় কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি লাভা তৈরি করব। লাভা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লাল রং, খাবার সোডা, জল আর ভিনিগার। এবার আমি লাভা তৈরি করার জন্য প্রস্তুত। প্রথমে একটা পাত্রে আমি কিছুটা জল নিয়েছি। এবারে কিছুটা খাবার সোডা দিলাম ওর মধ্যে। এবারে লাল রংটা আমি
এই পাত্রের মধ্যে ভালো করে গুলে নিচ্ছি। এই যে আমার লাল রং দেওয়া লাভা মোটামুটি প্রস্তুত। এই লাভা লাল রং দেওয়া খাবার সোডা দেওয়া ওয়াটারটা আমার তৈরি। এবারে আমি এই জলটাকে কিছুটা আগ্নেয়গিরির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প খানিকটাই দিচ্ছি। এবারে আমি দেবো ভিনিগার। আমি আগ্নেয়গিরির ভেতরে অল্প ভিনিগার দিলাম। এই যে আমার লাভা বেরিয়ে এলো। এভাবেই আমি যতবারই সোডা ওয়াটার দেবো এভাবে আর ভিনিগার দেব ততবারই কিন্তু আমার লাভা বেরিয়ে আসবে এই লাল আকারে। তো এভাবেই আমি আগ্নেয়গিরির লাভা বার করেছি। এভাবেই আমার আগ্নেয়গিরি প্রস্তুত। নমস্কার। আলোচ্য বিষয় হলো তরলের চাপের প্রকৃতি। তরলের মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর তরল যে লম্বভাবে চাপ প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলে। এখানে আমি তরলের চাপের প্রকৃতিটিকে পরীক্ষার মাধ্যমে কোন জলের ফোঁটাটি সূচক হিসেবে কাজ করছে। এবার আমি এই ফানেলটিকে জলের মধ্যে নিমজ্জিত করলাম। দেখা যাচ্ছে যে সূচকটি সরে যাচ্ছে। কারণ হলো ফানেলের মুখে রবারের উপর জলের চাপ পড়ছে। এবার এই ফানেল ও রবারের মধ্যে থাকা বায়ুকে এই চাপ সঞ্চালিত করে সূচকটাকে সরিয়ে দিচ্ছে। ফানেলটিকে যত গভীরে নিয়ে যাচ্ছি তত এই সূচকটি সরে যাচ্ছে। প্রমাণিত হয় যে তরলের মধ্যে যত গভীরতা বাড়বে ততই চাপও বৃদ্ধি পাবে। তরলের মধ্যে একই অনুভূমিক তলে কোনো বিন্দুতে তরলের চাপ সমানভাবে প্রয়োগ করে। আমার আলোচ্য বিষয় হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। এবার এটা আমি আমার প্রজেক্টের মাধ্যমে দেখাবো। পরমাণুর দুটি অংশ, যথা নিউক্লিয়াস ও ইলেকট্রনীয় অঞ্চল। নিউক্লিয়াসের আয়তন খুবই কম, আর নিউক্লিয়াস হলো ধনাত্মক তড়িৎদ্বন্দ্বযুক্ত সবচেয়ে ভারী অংশ, এবং তার বাইরে ইলেকট্রনীয় অঞ্চলে ঋণাত্মক তড়িৎদ্বন্দ্বযুক্ত ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। এখন আমি হাইড্রোজেন ও কার্বন পরমাণুর গঠন দেখাবো। হাইড্রোজেন পরমাণুর গঠনে দেখা যায় যে এর নিউক্লিয়াসে একটি প্রোটন ও তার বাইরে কে কক্ষপথে একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তন করছে। আবার কার্বন পরমাণু গঠনে দেখা যাচ্ছে যে এর নিউক্লিয়াসে 6টি নিউট্রন ও 6টি প্রোটন আছে ও তার বাইরে কে কক্ষপথে 2টি ইলেকট্রন ও এল কক্ষপথে 4টি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে। কক্ষপথগুলি কে, এল, এম, এন প্রভৃতি অক্ষর দ্বারা সূচিত হয়। আর এই কে কক্ষপথে সর্বাধিক 2টি ও এল কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রন বিচরণ করে। তাই এরকম ইলেকট্রন বিন্যাস দেখা যায়। আমি সুমনা বাগদি, দশম শ্রেণীর গ বিভাগের ভৌত বিজ্ঞান ফিলামেন্টযুক্ত বাল্বের রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় প্রজেক্টটি তৈরি করেছি। 3টি ফিলামেন্টযুক্ত বাল্ব, 9 ভোল্টের ব্যাটারি, একটি সুইচ দিয়ে শ্রেণী সমবায় বর্তনী তৈরি করেছি। সুইচ টিপলে 3টি বাল্ব উজ্জ্বলতায় জ্বলে, কিন্তু তাদের উজ্জ্বলতা কম হয়, কারণ 3টি বাল্ব শ্রেণী সমবায়ে যুক্ত থাকায় ব্যাটারির বিভব প্রত্যেক বাল্বের মধ্যে ভাগ হয়ে যায়। এই জন্য 3টি বাল্বের উজ্জ্বলতা কম হয়। অপরটিতে 3টি বাল্ব, 9 ভোল্টের ব্যাটারি, 3টি সুইচ দিয়ে সমান্তরাল সমবায় বর্তনী তৈরি করা হলো। 3টি সুইচ একসাথে টিপলে 3টি বাল্বের উজ্জ্বলতা সমান হয়, কারণ 3টি বাল্ব সমান্তরাল সমবায়ে যুক্ত থাকায় ব্যাটারির বিভব প্রত্যেক বাল্বে সমানভাবে হয় এবং তাই জন্য 3টি বাল্ব সমান উজ্জ্বলতায় জ্বলে। 9 ভোল্টের ব্যাটারি, 3টি বাল্ব, একটি সুইচ, শ্রেণী সমবায় বর্তনী। এটা 3টি সুইচ, 3টি বাল্ব, সমান্তরাল সমবায় বর্তনী। নমস্কার।
নমস্কার, আমি সপ্তম শ্রেণীর ক বিভাগের ছাত্রী অতিথি করে। আজ আমি যে মডেলটি অনুষ্ঠিত করেছি তার নাম হলো আঙুল না ভিজে পয়সা তোলা। এর জন্য আমার একটি বড় প্লেট, একটি মোমবাতি, একটি কাঁচের গ্লাস, একটি পয়সা, একটি ডেসলাই কাঠি এবং কিছু পরিমাণ রঙিন জল লেগেছে। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে একটি মোমবাতিকে বসালাম, এরপর আমি সেখানে এই জলটি ঢাললাম। এবং আমি এর মধ্যে পয়সাটিকে রেখে দিলাম। এমনভাবে রাখলাম যেন পয়সাটির ওপর অংশটি, পয়সাটির সবটাই যেন জলের মধ্যে ভিজে যায়। এবার আমি একটি ডেসলাই কাঠির সাহায্যে মোমবাতিটিকে জ্বালালাম। এখন মোমবাতিটি জ্বলছে, তার কারণ হলো মোমবাতিটি এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে। এবার আমি একটি কাঁচের গ্লাসের সাহায্যে মোমবাতিটিকে আড়াল করছি। দেখতে পাচ্ছি মোমবাতিটি নিভে গেছে এবং গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ রঙিন জল উঠে এসেছে এবং আমি অনায়াসে এবং পয়সাটিকে খুব সহজে তুলতে পারলাম। এর প্রধান কারণ হলো মোমবাতিটি নিভে যাওয়া। মোমবাতিটি নিভে যাওয়ার প্রধান কারণ হলো প্রথমে মোমবাতিটি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছিল এবং পরবর্তীকালে সেটি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে না। এছাড়াও এর আরও কয়েকটি কারণ হলো মোমবাতি জ্বলার সময় CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। গ্লাসের মধ্যে এই গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং গরম বায়ু থাকে। মোমবাতি নিভে গেলে বায়ু ঠান্ডা হয় এবং ভিতরের অপেক্ষা বেশি এবং বাইরের বায়ুটা ভিতরের অপেক্ষা বেশি থাকার জন্য বাইরের বায়ু জল গ্লাসের মধ্যে প্রবেশ করে প্লেটের জলতল নেমে যায় এবং পয়সা বা মুদ্রাটি ওপরের অংশ জলশূন্য হয়। এর ফলে আমরা পয়সাটিকে অনায়াসে তুলতে পারি এবং আমাদের আঙুল ভিজবে না। নমস্কার। নমস্কার, আমি গুরুপ্রসাদ গড়াই। আমি বিশ্বভারতী পাঠভবনের সপ্তম শ্রেণীর ছাত্র। আজ আমি বিজ্ঞানী বয়েলের একটি সূত্র পরীক্ষা করে দেখাবো। বিজ্ঞানী বয়েল বলেছেন যে চাপ বাড়লে বস্তুর আয়তন কমে ও চাপ কমলে বস্তুর আয়তন বাড়ে। এই পরীক্ষাটি আমরা করব। এই পরীক্ষাটির জন্য চাই একটি সিরিঞ্জ, একটি বেলুন ও কিছু সুতো। প্রথমে আমরা সিরিঞ্জ নেব, তার ভেতরে বেলুনটিকে ছোট করে ফুলিয়ে বেঁধে ঢুকিয়ে দেব। এবার প্রথম ক্ষেত্রে পরীক্ষাটি করব যে চাপ বাড়লে বস্তুর আয়তন কমে। আমরা এই পজিশনে নেব সিরিঞ্জটাকে, মুখটা বন্ধ করব, এবার চাপ দেব। দেখাই যাচ্ছে বেলুনটি কুঁচকে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ এই পরিমাণ বাতাসে যে পরিমাণ অণু আছে সেই পরিমাণ স্বাভাবিক গতি ছিল। যখনই এই আয়তনটা আমি কমিয়ে দিলাম তখনই এই অণুগুলোর যে দূরত্ব অতিক্রম করতে পারছিল তার থেকে জায়গাটা কমলো, অর্থাৎ সেই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারছে না। কিন্তু সে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করব, তাই সে তার ধাক্কার পরিমাণ বাড়ালো চারিদিকে, অর্থাৎ বেলুনের যে ধাক্কা মারছিল তার থেকে ধাক্কার পরিমাণ বেড়ে গেল। অর্থাৎ যদি বেলুনে 100টি ধাক্কা মারছিল তখন ধাক্কার পরিমাণ হয়ে গেল 500টি। তাই বেলুনকে তারা চাপ দিয়ে কমিয়ে দিল। এবার দ্বিতীয় ক্ষেত্রে পরীক্ষাটি করব। আমরা সিরিঞ্জটিকে এই পজিশনে নেব, এবার এটাকে চাপ দিয়ে ধরব, একটু টান দেব। দেখা যাচ্ছে যে বেলুনটি আকারে বড় হয়ে গেল। এর কারণ কি? কারণ এখানে যে পরিমাণ বাতাস ছিল সেই পরিমাণ বাতাসের অণু নির্দিষ্ট পরিমাণ পথ অতিক্রম করছিল, কিন্তু যখন আমি আয়তনটা বাড়িয়ে দিলাম তখনই জায়গাটা ওরা বেশি পেল, অর্থাৎ নিজেদের গতি কমিয়ে দিল এবং ধাক্কার পরিমাণও কমিয়ে দিল। তাই বেলুনে যে ধাক্কার পরিমাণ ছিল, অর্থাৎ যদি 100টি মারে তখন সে 20টি বা 30টি মারলো। তখন বেলুনের ভেতরে যে বাতাস তারটা বেশি হলো, তার অনুগতিবেগ বেশি হলো, তাই সে প্রসারিত হলো। এই ছিল আমার আজকের পরীক্ষা। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যে চাপ বাড়লে বস্তুর আয়তন কমে, চাপ বাড়লে বস্তুর আয়তন কমে ও চাপ কমলে বস্তুর আয়তন বাড়ে।
নমস্কার। আমি অঙ্কিতা মণ্ডল, পাঠভবনের নবম শ্রেণীর ক বিভাগের ছাত্রী। আমি নিউটনের তৃতীয় গতিসূত্রের উপরে একটি প্রজেক্ট উপস্থাপন করেছি। আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখানে বেলুনটি ফোলানোর পরে বেলুনটি থেকে যখন গ্যাস নির্গত হচ্ছে সেটি হচ্ছে ক্রিয়া, এবং এর প্রতিক্রিয়া স্বরূপ গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ বেলুনটি গাড়িটির সাথে সংযুক্ত করা রয়েছে। একই সংস্থায় দুটি বস্তু রয়েছে, সেই হিসাবে বেলুনটি থেকে যখন গ্যাস নির্গত হচ্ছে পিছন দিকে, ঠিক তার প্রতিক্রিয়া স্বরূপ গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নমস্কার, আমি দিব্য মুখার্জি, ক্লাস 9 সেকশন এ। আজ আমি যে পরীক্ষাটি করতে চলেছি সেটি হলো খাবারের আগে জীবাণুনাশক দিয়ে হাত ধুলে হাত কিভাবে জীবাণুমুক্ত হয় ও শতকরা কত হারে জীবাণুমুক্ত হয়। এর ফলে যে উপকরণগুলি লিখেছে সেগুলি হলো কিছু পরিমাণ ধূলিকণা, কিছু পরিমাণ জীবাণুনাশক, কিছু পরিমাণ জল ও একটি পাত্র। প্রথমে এই পাত্রে কিছু পরিমাণ জল ঢেলে তারপর কিছু পরিমাণ ধূলিকণা দিয়ে দেখা যাবে যে ধূলিকণাগুলি জলের আকারে গোটা পাত্রে ছড়িয়ে পড়েছে। তারপর কিছু পরিমাণ জীবাণুনাশক দিলে দেখা যাবে ধূলিকণাগুলি আস্তে আস্তে সরে যাচ্ছে। ধরি এই পাত্রে জীবাণুর শতকরা হার ছিল 100%। জীবাণুনাশক দেওয়ার ফলে এখন 80% জীবাণু সরে গিয়ে 100% মাইনাস 80% সমান 20% গিয়ে দাঁড়িয়েছে। জীবাণুনাশক দিয়ে হাত ধুলে আমাদের হাত 80% জীবাণুমুক্ত হয়। সমাপ্ত। নমস্কার, আমার নাম অনুপ্রভা বাগ, আমি সপ্তম শ্রেণীর ছাত্রী, বিভাগ গ। আজ আমি যে পরীক্ষাটি দেখাবো সেটি হলো বায়ুর পার্শ্বচাপ। দেখুন, এখানে গরম জল আছে। গরম জলটি এবার আমি এতে ঢেলে দিচ্ছি। এরপর এটি বন্ধ করে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার এই জলটি আমি এখানে ঢেলে দিচ্ছি। দেখুন, বোতলটি আস্তে আস্তে দুমড়ে মুচড়ে যাচ্ছে। দেখুন, এখানে বোতলটা অনেকটাই দুমড়ে মুচড়ে গেছে। এর কারণ হলো বায়ুর পার্শ্বচাপ। যখন এই বোতলটা থেকে গরম জলটা বার করে দেওয়া হলো, তখন এই বোতলের মধ্যে যে বায়ু সেটা অনেকটাই কমে গেল, ফলে বেশি বায়ু এখানে ঢুকতে চাইলো। ঢোকার জন্য এই প্লাস্টিকের বোতলের দেওয়ালে ক্রমশ চাপ দিতে থাকলো। এই জন্য এই বোতলটি দুমড়ে গেল। নমস্কার, আমি রুদ্রদেব ঘোষ, বিদ্যালয়ের নাম পাঠভবন বিশ্বভারতী, সপ্তম শ্রেণী, বিভাগ খ। আমি আপনাদের বায়ুর ঊর্ধ্বচাপের পরীক্ষাটি করে দেখাচ্ছি। প্রথমে একটি গ্লাস নিলাম, গ্লাসটিকে পুরো জল ভর্তি করে গ্লাসটিকে উল্টে দিয়ে দেখতে পাবো সমস্ত জল পড়ে যাচ্ছে। এবার গ্লাসটিকে পুনরায় জল ভর্তি করলাম। এবার একটি পরিষ্কার নিলাম, পরিষ্কারটি গ্লাসের উপর বসালাম। এবার আস্তে আস্তে সেই পরিষ্কারটিকে চেপে ধরে উল্টে দিলাম গ্লাসটিকে। এবার চেপে ধরে হাতটি আস্তে আস্তে ছেড়ে দিলাম। দেখতে পাবো যে গ্লাসের ভিতর থেকে জল ও পরিষ্কার কোনোটাই পড়ে যাচ্ছে না। কিন্তু বেশিক্ষণ এরকম করে রাখলে দেখতে পাবো যে বেশ কিছুক্ষণ পর গ্লাসের জল ও পরিষ্কার দুটোই পড়ে যাবে। এবার এই পরীক্ষা একটি মগ নিয়ে করলাম। মগটিকে পুরো জল ভর্তি করে দিলাম। এবার মগটির উপরে পরিষ্কারটি বসালাম। এবার আস্তে আস্তে মগটিকে উল্টে দিলাম।
এবার এই চেপে ধরা হাতটি ছেড়লাম, দেখতে পাবো মগেতে এরকম আটকে গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ পর এই জলটা পড়ে যাবে। এবার এই পরীক্ষা একইভাবে একটি ছোট বোতলের সাহায্যে করলাম। ছোট বোতলটি জল ভর্তি করলাম। এবার একটি ছোট্ট মোটা কাগজ বোতলটির উপর বসিয়ে আস্তে আস্তে বোতলটিকে ধরে উল্টে দিলাম। এবার চেপে ধরে হাতটি ছেড়লাম, দেখতে হবে যে বোতলের ভেতর থেকে জল ও পরিষ্কার কোনোটাই নিচে পড়ে যাচ্ছে না। এরকম অনেকক্ষণ করে রাখলেও সহজে পড়বে না। এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে এই গ্লাসের আয়তন, গ্লাসের ভিতরে জলের মধ্যস্থ নিম্নচাপ বাতাসের ঊর্ধ্বচাপের চেয়ে একটু বেশি, সেই জন্য অনেকক্ষণ পর পড়ে যাবে। কিন্তু এই মগের ক্ষেত্রে মগের মধ্যস্থ জলের নিম্নচাপ বাতাসের ঊর্ধ্বচাপের চেয়ে বেশ বেশি হয়, সামান্যক্ষণ পরেই পড়ে যাবে। কিন্তু বোতলের মধ্যস্থ জলের নিম্নচাপ বাইরের এই ছোট কাগজের বায়ুর ঊর্ধ্বচাপের চেয়ে বেশি হয়, সেটা অনেকক্ষণ ধরে রাখলেও পড়বে না। এই পরীক্ষা থেকে বোঝা যায় বায়ুর ঊর্ধ্বচাপ আছে। নমস্কার। নমস্কার, আমি বিপাশা সরকার, দশম শ্রেণীর গ বিভাগের ছাত্রী। আমার সকল শিক্ষক শিক্ষিকা, সর্বোপরি পদার্থবিজ্ঞানের শিক্ষক বিক্রান্তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার প্রকল্পটি হাতে কলমে উপস্থাপিত করে দেখাচ্ছি। আমার এই প্রকল্পের নাম হলো অদৃশ্য কালি। আমার এই প্রকল্পের জন্য যে যে উপকরণগুলি আজকে লাগছে সেগুলি হলো অর্ধেক করে কাটা লেবুর রস, এক সামান্য পরিমাণে জল, ইয়ারবাড, দেশলাই, সাদা কাগজ, হট ওয়াটার ব্যাগ অথবা মোমবাতি। আমি এখানে হট ওয়াটার ব্যাগের বদলে মোমবাতি ব্যবহার করব। প্রথমে আমি এই লেবুর রসটাতে এই চামচের 1 চামচ পরিমাণ জল মিশিয়ে ভালো করে দ্রবণ তৈরি করব। তারপরে এই দ্রবণে আমি এই ইয়ারবাডের এক প্রান্ত খানিকক্ষণের জন্য ভিজিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এই কাগজে কিছু আঁকবো কিংবা লিখবো। তারপর কাগজটিকে আমি মোমবাতির উপরে ধরবো। এবং আমি দেখলাম এখানে আমি যে যে জায়গাগুলোতে লেবুর রস ব্যবহার করেছিলাম, মোমবাতির উপরে ধরার পরে ঠিক সেই জায়গাগুলো বাদামি রঙে ফুটে উঠল। আমরা জানি লেবুর রস এবং বেশিরভাগ ফলের রসে কার্বন যৌগ বর্তমান, কিন্তু তাপ দিলে এই কার্বনের সমযোজী বন্ধনগুলি ভেঙে যায় এবং কার্বন নির্গত হয়। যখন কার্বন বায়ুর সংস্পর্শে আসে তখন জারণ প্রক্রিয়া ঘটে এবং ওই যৌগগুলির মধ্যে কার্বন সমযোজী বন্ধন ভেঙে যায়। যখন লেবুর রসকে তাপ দেওয়া হয় তখন লেবুর রসে উপস্থিত কার্বনের সমযোজী বন্ধন ভেঙে যায়। এর ফলে কার্বন উৎপন্ন হয় যার রং কালো অথবা বাদামি। এই যৌগগুলি বায়ুর সঙ্গে বিক্রিয়া করে এবং জারণ ক্রিয়া ঘটায়। এই জন্য আমি যখন লেবুর রসটি মোমবাতির ওপরে ঢাললাম ছবি এঁকে, তখন সেটি কালো বাদামি রঙে ফুটে উঠল। নমস্কার। নমস্কার, আমি অর্পণ পাল। আমি বিশ্বভারতী পাঠভবন স্কুলের নবম শ্রেণী খ বিভাগের ছাত্র। 2020 সালে করোনা মহামারীর জন্য যে দীর্ঘদিন ধরে যে লকডাউন চলছে, এই সময়কালে আমি কিছু ইলেকট্রিক্যাল উপকরণ দিয়ে একটি প্রজেক্ট তৈরি করেছি। প্রজেক্টটি হলো ইলেকট্রিক ওয়ারিং। প্রজেক্টটির উপকরণ বলছি: একটা ফ্যান, একটা মোটর, একটা রেগুলেটর, 3টে সুইচ, একটা লাইট, একটা চার্জিং পয়েন্ট।
এবার এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কি আছে। একটা মাইনাস তার, একটা প্লাস তার, দুটো তারকে আমি জয়েন করেছি। জয়েন করে একটা মাইনাস তার, একটা লাইটের মাইনাস তারের সাথে এখানে দিলাম, একটা ফ্যানের মাইনাস তারের সাথে এখানে দিলাম, নিয়ে দুটো এরকম প্যাঁচ লাগিয়ে দিয়েছি। তারপরে প্লাস, এই যে প্লাস ব্যাটারিটা আছে, এইটা একটা আপনার গেছে, একটা লাইটে গেছে, একটা সুইচে গেছে, দুটো সুইচে গেছে, আবার সুইচে আর একটা লাইটে গেছে। এটা হচ্ছে প্লাস তারটা, একটা সুইচে প্লাস আর একটা সুইচে প্লাস, দুটো একসাথে গেছে। এবার ফ্যানের আর একটা প্লাস তার রেগুলেটর গেছে, রেগুলেটর মাইনাস তার একটা সুইচের প্লাস তারে এসেছে। আর এইখানে যে এটা আছে চার্জিং পয়েন্ট, তার দুটো তার নিয়েছি, দুটো এটা মাইনাসে দিয়েছি, এটা প্লাসে দিয়েছি। এবার আপনাদেরকে এটা চালিয়ে দেখাচ্ছি। প্রথমে ফ্যানের ফার্স্টের সুইচটা যদি দাবাই, এটা আস্তে, এটা জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে, একদম জোরে। এবার লাইট। এবার আপনাদেরকে দেখাবো চার্জ। এটা চার্জও করা যাবে, চার্জ হলে বোঝা যাবে যে এটা জোরে হলো বলে। নমস্কার, আমার যদি কিছু ভুলটুকুই হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার, আমি প্রীতি ঘোষ, নবম শ্রেণীর ক বিভাগের ছাত্রী। আমি এই বিজ্ঞান প্রদর্শনীর জন্য একটি বালিগড়ি মডেল তৈরি করেছি। এটি দুটি বোতল দ্বারা প্রস্তুত করা হয়েছে। এই বালিগড়ির সাহায্যে আমরা প্রধানত সময় মাপতে পারি। যদি এই বোতলে ভর্তি বালিটিকে আমরা অপর বোতলে পাঠানোর জন্য এভাবে উল্টো করে দেব। এই বালিটি অপর বোতলটিতে পড়তে প্রায় ৮ ঘন্টা মতো সময় লাগছে। এর প্রধান বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হলো, এটি অভিকর্ষজ ত্বরণের ফলে বালি উপর থেকে নিচের দিকে পড়ছে, সমহারে সমপরিমাণে ছিদ্র দ্বারা এটা পড়ছে। এই যে বালিটি পড়ছে, দেখুন। নমস্কার। নমস্কার, আমার নাম ইন্দ্রিতা মণ্ডল। আমি ১০ম শ্রেণীর ক বিভাগের ছাত্রী। আমার বানানো পদার্থবিদ্যার প্রজেক্টটি হলো একটি ওয়াটার হিটার বা জল গরম করার যন্ত্র। এটি তৈরি করতে আমি কয়েল হিসেবে ব্যবহার করেছি দুটি স্টিলের চামচ। তো এই ওয়াটার হিটার বা জল গরম করার যন্ত্রটি জুলের সূত্র অনুসারে কাজ করে। পরিবাহীর মধ্যে দিয়ে যে কোনো অভিমুখে তড়িৎ প্রবাহ হলে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ পরিবাহীটি উত্তপ্ত হয়। পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্রটি হল ১. পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক যখন তড়িৎ প্রবাহের সময় এবং পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে। ২. পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন তড়িৎ প্রবাহের সময় এবং পরিবাহীর রোধ অপরিবর্তিত থাকে। ৩. পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক যখন পরিবাহীর রোধ এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে। এই তিনটি সূত্রকে একত্রিত করলে পাওয়া যায় পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধ পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার বর্গ
এবং তড়িৎ প্রবাহের সময়ের গুণফলের সমানুপাতিক। এবার দেখা যাচ্ছে জলটি কিন্তু গরম হচ্ছে। এই পরিবাহীর মধ্যে দিয়ে তাপ প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়ে জলটি গরম হচ্ছে। এই ওয়াটার হিটার বা জল গরম করা যন্ত্র দিয়ে জলটি গরম করার সময় কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। প্রথমত, যখন জলটি গরম হবে তখন তাতে হাত দেওয়া যাবে না বা তা স্পর্শ করা যাবে না, এতে বিদ্যুৎস্পৃষ্ট হবার আশঙ্কা থাকে। দ্বিতীয়ত, জল গরম হয়ে যাওয়ার পর সুইচ অফ করে ওয়াটার হিটারটি তুলে নেওয়ার পরও চামচটিকে অর্থাৎ কয়েলটিকে স্পর্শ করা উচিত নয়, এতেও বিদ্যুৎস্পৃষ্ট হবার আশঙ্কা থাকে। নমস্কার। নমস্কার, আমি তৃষামা, দশম শ্রেণী খ বিভাগের ছাত্রী। বিজ্ঞান প্রদর্শনীর জন্য আজ লুপ্তপ্রায় প্রাণী বিষয়টি আমি বেছে নিয়েছি। লুপ্তপ্রায় প্রাণীর প্রথমেই আসবে হচ্ছে পাফিন। পাফিন পক্ষী শ্রেণীর জীব, যারা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বসবাস করে। মাছ তাদের প্রধান খাদ্য। সাদা কালো রঙের এই পাখিটি অত্যন্ত সুন্দর দেখতে হয়। ঠোঁটের রঙও অত্যন্ত উজ্জ্বল হয়ে থাকে। পাফিনের বিলুপ্ত হওয়ার কারণ তাদের ডিম, পালক ও মাংস। এই তিনটে জিনিসের জন্য তাদেরকে ক্রমাগত শিকার করা হতে থাকে। আইসল্যান্ডে প্রত্যাহ 200-রও বেশি পাফিন শিকার করা হতো মাংসের জন্য। এরপর হচ্ছে ডুগং। ডুগং স্তন্যপায়ী শ্রেণীর সামুদ্রিক জীব। ডুগং সাধারণত অনেক বড় ও ধূসর বা বাদামি রঙের হয়ে থাকে। ডুগং বিলুপ্তির কারণ হচ্ছে অত্যন্ত হারে নৌ চলাচল, কৃষিক্ষেত্রে বিষাক্ত কীটনাশক, জলে মেশা জাহাজের তেল প্রভৃতি। এর জন্য ডুগং অত্যন্ত তাড়াতাড়ি বিলুপ্তির পথে অগ্রসর হতে থাকে। এরপরে হচ্ছে ফায়ার স্ল্যাঙ্গুর। ফায়ার স্ল্যাঙ্গুর হনুমানেরই এক বিশেষ প্রজাতি, যারা হনুমানের থেকে ফায়ার স্ল্যাঙ্গুর হলো হনুমানেরই এক বিশেষ প্রজাতি। এটা অন্যান্য হনুমানের তুলনায় অনেক ছোট হয়, কিন্তু লেজ এদের দেহের তুলনায় অনেক বড় হয় এবং চোখের আশেপাশে রং সাদা হয়ে থাকে, যার জন্য দেখে মনে হয় চশমা পরে আছে। তার জন্য এদের আরেক নাম চশমা পরা হনুমান। এদের বিলুপ্তির কারণ হিসেবে বলা যায় যে এরা কচি পাতা, গাছের ফল, বীজ প্রভৃতি খাদ্য হিসেবে ব্যবহার করে। তাই চিরহরিৎ অরণ্য ধ্বংস হয়ে যাওয়ার ফলে এদের প্রজাতির সংখ্যা বিপুল হারে হ্রাস পেতে থাকে। এরপরে হচ্ছে জায়ান্ট পান্ডা। সাদা কালো রঙের এই ভাল্লুক প্রজাতির প্রাণীটি তৃণভোজী এবং বাঁশ এদের প্রধান খাদ্য। বিলুপ্তির কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, গ্লোবাল ওয়ার্মিং ও জঙ্গলের হ্রাস পাওয়া। তারপরে হচ্ছে কৃষ্ণসার। কৃষ্ণসার এক ধরনের হরিণ বিশেষ প্রাণী। সাধারণত পুরুষ কৃষ্ণসার বাদামি, কালো বা সাদা রঙের হয়ে থাকে এবং তাদের পেঁচানো শিং থাকে। স্ত্রী কৃষ্ণসার হালকা বাদামি রঙের হয় এবং তাদের শিংবিহীন। বিলুপ্তির কারণ: কৃষ্ণসার মাংস এবং চামড়ার জন্য মানুষের শিকারে পরিণত হয়। এছাড়া জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধির সঙ্গে সঙ্গে জঙ্গলেরও পরিমাণ হ্রাস পেতে থাকে, তার জন্য কৃষ্ণসারের পরিমাণও হ্রাস পেতে থাকে। নমস্কার। নমস্কার, আমি অরিত্র কর্মকার, পাঠভবন বিশ্বভারতীর সপ্তম শ্রেণী ক বিভাগের ছাত্র। আজ আমি আপনাদের একটি বিজ্ঞান পরীক্ষা করে দেখাবো। এই বিজ্ঞান পরীক্ষার মূল টপিকটা হলো অক্সিজেন আগুনকে জ্বলতে সাহায্য করে। প্রথমে আমি এখানে নিয়েছি একটি মোমবাতি, একটি লাইটার এবং এখানে কিছুটা রঙিন জল। আপনি এখানে রঙিন জলের বদলে সাদা জল ব্যবহার করতে পারেন। প্রথমে আমি এখানে মোমবাতিটাকে জ্বেলে নেব। মানে আস্তে আস্তে রঙিন জলটাকে আমি থালার মধ্যে ঢেলে দেবো। এবার আমি কিছুক্ষণ জ্বলতে দেবো। তারপরে এই কাঁচের গ্লাসটিকে আস্তে আস্তে এর উপর চাপা দিয়ে দেবো।
আপনি যদি লক্ষ্য করে দেখতে পাবেন যে মোমবাতিটা আস্তে আস্তে নিভে যাচ্ছে এবং জলটা আস্তে আস্তে ওপরে উঠে আসছে। এটি হচ্ছে বায়ুর চাপ এবং অক্সিজেনের কারণে। অক্সিজেন এই মোমবাতিটা যদি সাহায্য করে যখন আমি খোলা হাওয়ায় রেখে জ্বেলেছিলাম, কিন্তু আমি যখন এইটাকে গ্লাসটাকে মোমবাতির উপর চাপা দিয়ে দিলাম তখন আর গ্লাসটি খুব স্বল্প পরিমাণে অক্সিজেন পেলো এবং তাই সেটা আস্তে আস্তে নিভে গেল এবং যেটুকু অক্সিজেন ছিল তার অর্ধেক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে ঠান্ডা হয়ে এক জায়গায় হলো এবং সাময়িক বায়ুর চাপ এখানে কমে গেল। সেই বায়ুর চাপটাকে পূরণ করার জন্য এখানে বায়ু ভেতরে প্রবেশ করার চেষ্টা করলো, কিন্তু যেহেতু আমি এখানে এই গ্লাসটিকে মোমবাতির চারিদিকে আকৃষ্ট করে রেখেছিলাম সেহেতু তাই বায়ু এখানে খুব সহজে ঢুকতে পারছিল না। তাই বায়ু এখানে জলকে জলের মধ্যে চাপ দিল এবং জলটাকে আস্তে আস্তে গ্লাসের ভেতর ঢেলে দিল এবং জলটা যেহেতু উপরে উঠে এলো তার এখানে যেটুকু বায়ু শূন্যতা ছিল বা বায়ুর চাপ কমেছিল সেটুকু বায়ু কম চাপ ঠিকঠাক এতে চলে এলো। এটাই আমাদের আজকে পরীক্ষার মূল উদ্দেশ্য। নমস্কার, আমি অনিমেষ ধর, ক্লাস 7 সেকশন ডি। আজ আমি আপনাকে নিউটনের মহাকর্ষ সূত্রের সম্পর্কে বলব। নিউটনের মহাকর্ষ সূত্র। তিনি বলেছেন যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করবে। ধরি এটি একটি বস্তুকণা এবং এটি একটি বস্তুকণা এবং এদের যে কেন্দ্র আছে, এদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর তারা পরস্পরকে আকর্ষণ করবে। এবার কি বলেছেন তিনি বলেছেন যে তিনি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলে পরিমাণও তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন যে মহাবিশ্বের ধরি এটি একটি বস্তুকণা এবং এটি একটি বস্তুকণা, এদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বলে পরিমাণ সবসময় এদের ভরের গুণফলের সমানুপাতিক হবে। ধরি এর ভর বড় হাতের এম এবং এর ভর ছোট হাতের এম এবং তাদের মধ্যে আকর্ষণ বল এফ এবং এদের মধ্যে যদি দূরত্ব ডি ধরা হয় তাহলে কিন্তু এফ সর্বদা বড় হাতের এম এবং ছোট হাতের এম গুণ করে যা বেরাবে তার সমানুপাতিক হবে, অর্থাৎ এফ ভ্যারিজার এম ইন্টু এম। এবার তিনি বলেছেন যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের পরিমাণ বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক হবে। ব্যস্তানুপাতিক হবে। ধরি এই যে এই বাক্য আছে, এই বাক্যের মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন যে এটি একটি বস্তুকণা এবং এটি একটি বস্তুকণা, এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের পরিমাণ অর্থাৎ আকর্ষণ বলের পরিমাণ কীরূপ হবে। যদি এদের মধ্যে দূরত্ব বাড়ানো হয় তাহলে আকর্ষণ বল কম হবে, দূরত্ব যদি কমানো হয় তাহলে এদের মধ্যে আকর্ষণ বল বেশি হবে। এই বাক্যের মধ্যে তিনি এটাই বোঝাতে চেয়েছেন। এবার এর ভর বড় হাতের এম এবং এর ভর ছোট হাতের এম ধরা হয় এবং এদের মধ্যে প্রথমে বলেছি এদের মধ্যে দূরত্ব যদি ডি ধরি এবং তাদের মধ্যে আকর্ষণ বল এফ হলো, তাহলে এফ আকর্ষণ বল এফ সর্বদা কিন্তু ডি স্কোয়ারের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ এফ ভ্যারিজার 1/d স্কোয়ার হবে। এবার এই যে মহাকর্ষ সূত্রগুলি বললাম আমি, এই মহাকর্ষ সূত্রগুলির যে মিলিত রূপ সেটা হচ্ছে এফ ভ্যারিজার m/d স্কোয়ার বা এফ ইকুয়াল টু gmm/d স্কোয়ার। নমস্কার, আমি এতদূরই বললাম। নমস্কার, আমার নাম অন্তরা দাস। আমি পাঠভবন 7A সেকশনের ছাত্রী। আমি একটা যন্ত্র বানিয়েছি, সেই যন্ত্রটির নাম বর্ণালী বেক্ষণ যন্ত্র। সেই যন্ত্রটা বানাতে লাগছে A4 পেপারের একটা স্ট্রাকচার, লাগছে কাঁচি, সিডি, আঠা আর প্রয়োজন হলে সেলোটিপ। এরপর A4 পেপারের যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা সুন্দরভাবে দাগে দাগে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এরকম তীরের মতো একটা অংশ পাওয়া যাবে। সেই অংশটাকে একটু
এই দাগে দাগে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। দিয়ে এখানে একটু আঠা লাগিয়ে নিতে হবে। এদিকে একটু আঠা লাগিয়ে নিতে হবে, তাহলে এরকম একটা ত্রিকোণাকৃতি একটা অংশ পাওয়া যাবে। এই অংশটার একটা কাটা সিডি লাগবে। সিডিটা এই যে সিডি আছে, সিডির লেখা যে দিকটা আছে সেদিকটা বাইরে থাকবে, আর যে দিকটা লেখা নেই সেদিকটা ভেতরে থাকবে। দিয়ে এভাবে ভরে দিতে হবে। এই যে সিডিটা যেন বেরিয়ে না যায় তার জন্য এখানে আঠা লাগিয়ে দিতে হবে। তাহলে এরকম একটা যন্ত্র পাওয়া যাবে। এই যন্ত্রটা সূর্যের আলোয় এই যন্ত্রটাকে এরকমভাবে দেখলে আমরা একটা বর্ণালী দেখতে পাবো, সেটা রামধনুর মতো দেখাবে, এটা নিচে দেখানো হলো। আমি এই ভেতরে এক কালো রং করে দিয়েছি। এই ছিদ্রটা বাজে বা কোনো দিকে আলো ঢোকে তাহলে যেন ওই আলোটাকে ওই কালো রংটা শোষণ করে নেয়, তার জন্য এই কালো রংটা দেওয়া হয়েছে। আমার নাম সুপ্রভা দাস, আমি সপ্তম শ্রেণীর খ বিভাগের ছাত্রী। আমার ক্রমিক সংখ্যা 22। আমার মডেলের নাম এনার্জি সেভিং স্টেশন। আমি বাড়িতে থাকা একটি সুইচ বোর্ড, অব্যবহৃত একটি সুইচ বোর্ড, একটি বৈদ্যুতিক তার, একটি রিচার্জেবল ব্যাটারিযুক্ত লাইট ব্যবহার করেছি এবং একটি সোলার প্যানেল ব্যবহার করেছি, যেটি আমি বিদ্যুতের দোকান থেকে কিনেছি। সুইচ বোর্ডটির সঙ্গে আমি সোলার প্যানেলটিকে যুক্ত করেছি এবং এই বৈদ্যুতিক তারের একটি প্রান্ত আমি সোলার প্যানেলের সঙ্গে যুক্ত করেছি এবং অপর প্রান্তটি আমি লাইটটির সঙ্গে যুক্ত করেছি। এরপর এই সোলার প্যানেলটির ওপর যে কোনো ধরনের আলো, সূর্যের আলো অথবা টর্চের আলো জ্বালালে আমরা দেখতে পাবো যে লাইটটির মধ্যে একটি ছোট লাল রঙের আলো জ্বলছে। তখন আমরা বুঝতে পারি যে এই লাইটটির মধ্যে থাকা ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং এই আলো যদি পড়া বন্ধ হয়ে যায় তখন লাইটটিও আর জ্বলে না। তখন আমরা বুঝতে পারি যে আর চার্জ হচ্ছে না। চার্জ হয়ে গেলে লাইটটির মধ্যে থাকা সুইচটিকে অন করে আমরা আলো জ্বালাতে পারি এবং আমাদের প্রয়োজন মতো এই আলো আমরা ব্যবহার করতে পারি। অপ্রয়োজনে এই আলো আমরা বন্ধ করে রাখতে পারি। এটি একটি অপ্রচলিত শক্তির উদাহরণ। লোডশেডিং বা অন্যান্য কারণে বিদ্যুৎ না থাকলে আমরা এইভাবেই আলো ব্যবহার করে অন্ধকার দূর করতে পারি। আমাদের প্রাত্যহিক জীবনে বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এক মুহূর্ত বিদ্যুৎ ছাড়া চলতে পারি না, কিন্তু এর ফলে আমরা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে ফেলি এবং যার ফলে বিভিন্ন রকমের দূষণ ঘটে। তাই আমরা অপ্রচলিত শক্তিকে কাজে লাগিয়ে এই দূষণ রোধ করতে পারি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট ও নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। এইভাবে অপ্রচলিত শক্তির সাহায্যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আরও সহজ ও সরল করে তুলতে পারি। নমস্কার, আমি অদৃশ মণ্ডল, সপ্তম শ্রেণীর গ বিভাগের পাঠভবনের ছাত্র। আজ আমি একটি মডেল তৈরি করেছি যার নাম তড়িতের কুপরিবাহী ও সুপরিবাহী বস্তু। এখানে আমি একটি লাইট, একটি ব্যাটারি এবং একটি সুইচ নিয়েছি এবং প্রত্যেকটিকে তার দ্বারা সংযুক্ত করে একটি বর্তনী তৈরি করেছি। এবার আমি কয়েকটি জিনিস নেব, যেমন কাঁচ, লোহা, গ্রাফাইট, স্টিল, অ্যালুমিনিয়াম ও কাঠ। এবার আমরা দেখব একে একে কোনটিতে স্পর্শ করলে লাইটটি জ্বলে ওঠে।
এবার প্রথম দেখে নেবো লাইটটি জ্বলছে কি না। জ্বলছে। এবার প্রথম আমরা কাঠ নেব, কাঠের দুটো তার দু প্রান্তে লাগিয়ে দেবো। আমরা দেখছি লাইটটা জ্বলছে না, অর্থাৎ কাঠ তড়িতের কুপরিবাহী। এবার আমরা কাঁচ নেব, কাঁচের গায়ে স্পর্শ করলাম কিন্তু বাল্ব জ্বলল না, অর্থাৎ এটিও তড়িতের কুপরিবাহী। এবার আমরা লোহা নেব, লোহার এক প্রান্তে এই তারটা এই প্রান্তে এই তারটা লাগানোর পর লাইটটা জ্বলছে, অর্থাৎ লোহা তড়িতের সুপরিবাহী। এবার আমরা গ্রাফাইট নেব, গ্রাফাইটের এক প্রান্তে এই তারটা এবং এক প্রান্তে এই তারটা। এবার লাইটটা জ্বললো, অর্থাৎ গ্রাফাইট তড়িতের সুপরিবাহী। এবার আমরা স্টিল নিয়ে দেখব, স্টিলের দু প্রান্তে লাগালেই দেখছি লাইটটা জ্বলে উঠছে, অর্থাৎ স্টিল তড়িতের সুপরিবাহী। এবার সবশেষে আমরা নেব অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের দু প্রান্তে লাগাবো, দেখছি লাইটটা জ্বলছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামও তড়িতের সুপরিবাহী। অর্থাৎ অ্যালুমিনিয়াম, লোহা, স্টিল হলো তড়িতের সুপরিবাহী। গ্রাফাইট পদার্থ হওয়া সত্ত্বেও ব্যতিক্রম, কারণ এটিও তড়িতের সুপরিবাহী। কাঠ ও কাঁচ পদার্থ হওয়ায় তড়িতের কুপরিবাহী। এই হলো আজকে আমার প্রজেক্ট। নমস্কার। নমস্কার, আমার নাম আঁচল মণ্ডল। আমি সপ্তম শ্রেণী ঘ বিভাগের ছাত্রী। আজ আমি একটি পরীক্ষা করে দেখাবো। প্রথমে একটি কাঁচের বাটিতে সামান্য পরিমাণ লাল জল বা রঙিন জল নিলাম। এর উপর আস্তে করে ফাঁকা কাচের গ্লাসটিকে উপর করে দিলাম। দেখা যাচ্ছে সামান্য পরিমাণ রঙিন জল গ্লাসের ভিতরে প্রবেশ করেছে। এরপর রঙিন জল গ্লাসটিকে সরিয়ে দিলাম। এবার অল্প রঙিন কাদামাটি নিয়ে জলের উপর বসালাম। এর উপর দুটি মোমবাতি গেঁথে দিলাম। এবার মোমবাতি দুটো জ্বালিয়ে দিলাম। এবার ফাঁকা গ্লাসটি সঙ্গে সঙ্গে জলের উপর উপুড় করে দিলাম। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আগের বারের তুলনায় অনেকটা বেশি উচ্চতা পর্যন্ত জল গ্লাসের মধ্যে প্রবেশ করেছে। কেন এমন হচ্ছে? মোমবাতির দহনের সময় গ্লাসের ভিতর থাকা অক্সিজেন ব্যবহৃত হয়, ফলে গ্লাসের ভিতরকার বায়ুর চাপ কমে যায়, কিন্তু বাইরের বায়ুর চাপ অপেক্ষাকৃত বেশি থাকায় সেই চাপ রঙিন জলকে গ্লাসের মধ্যে প্রবেশ করতে বাধ্য করে। নমস্কার, আমি সুমন বাউরি, সপ্তম শ্রেণী ঘ বিভাগের ছাত্র, রোল নম্বর 19। আজকে আমি একটি বিজ্ঞান ভিত্তিক পাঠ করে শোনাচ্ছি। জিন প্রযুক্তির বিদ্যা। বিভিন্ন প্রকৃতির একাধিক ডিএনএ অণু পরস্পর সংযুক্ত করে জৈব পদ্ধতিতে কোনো জীবকোষ বা জীবদেহে প্রবেশ করানোর কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। প্রাকৃতিকভাবে এই প্রক্রিয়াটি সংঘটিত হতে পারে, তবে দ্রুত অতিরিক্ত ফলাফলের জন্য কৃত্রিমভাবে এই প্রযুক্তি প্রয়োগ করা হয়। উচ্চতর জীবের ক্ষেত্রে এই কৌশল ব্যবহারের অর্থ হচ্ছে এমন কোনো বৈশিষ্ট্য ধারক জিন প্রবেশ করানো যা আগে উক্ত জীবের দেহে ছিল না। একে অনেক সময় জেনেটিক মডিফিকেশন বলা হয়। 1973 সালে সর্বপ্রথম ব্যাকটেরিয়ার মধ্যে, 1974 সালে ইঁদুরের মধ্যে এই প্রক্রিয়া প্রয়োগ করা হয়। চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন রোগ নির্ণয় ও রোগ প্রতিরোধ, টিকা, ভ্যাকসিন, অ্যান্টিবডি
ও ভিটামিন তৈরিতে প্রভৃতি কাজে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। বর্তমানে কৃষি শিল্পে কৃত্রিমভাবে বিভিন্ন খাদ্য ও শাকসবজি প্রকৃতিজাতকরণ, রাসায়নিক ও জৈব সারের গুণাগুণ বিশ্লেষণ, জমির উর্বরতা বৃদ্ধির জন্য গবেষণা, বিভিন্ন জাতের বা বিভিন্ন সময়ে উৎপাদিত ফসল ফলমূল সংকরায়ন করে পুষ্টিগুণ বৃদ্ধি ও সারা বছরের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা প্রভৃতি কাজে এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সবজির মধ্যে যেমন টমেটোর মধ্যে বিজ্ঞানীরা জিনগত পদ্ধতি প্রয়োগ করে টমেটোকে উন্নত করেছে, কারণ টমেটো খুব নরম, সহজে গলে যায়। কিন্তু এই উন্নত টমেটো সহজে গলে না, অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। এছাড়াও এই পদ্ধতির মাধ্যমে লাল গোলাপ থেকে নীল গোলাপে পরিণত করতে সফল হয়েছে বিজ্ঞানীরা। নমস্কার। নমস্কার, আমি অনিশ হালদার, সপ্তম শ্রেণীর ঘ বিভাগের ছাত্র। আমি আজকে পেশাগত রোগ নিয়ে লেখা আমার একটি প্রবন্ধ পাঠ করব। মানুষ শ্রম বুদ্ধির দ্বারা এই পৃথিবীতে তার সভ্যতাকে ধারাবাহিকভাবে প্রাচীন অবস্থা থেকে মধ্যযুগের অন্ধকার পথ ধরে ধীরে ধীরে আধুনিক থেকে অত্যাধুনিক দিকে বিচরণ করছে। সুতরাং বেঁচে থাকার জন্য মানুষ তার যোগ্যতা অনুসারে নানা পেশায় যুক্ত। সার্বিক উন্নতির আশায় সকলে তার কাজ মন প্রাণ দিয়ে করে। পেশাগত কার্যকলাপ সুস্থভাবে চালনা করতে গিয়ে ব্যক্তি দীর্ঘস্থায়ী ব্যাধিরা আক্রান্ত হয়, একে পেশাগত রোগ বলে। শ্রমিক সাধারণত দুই প্রকার হয়, কায়িক শ্রমিক ও মানসিক শ্রমিক। কায়িক শ্রমিকদের অস্থিরোগ, চক্ষুরোগ, কর্ণের রোগ, ফুসফুসের, লিভারের, পেটের, চর্মরোগ, অ্যালার্জি ইত্যাদি রোগ ঘটে। মানসিক শ্রমিকদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ঘাড়ে ব্যথা, অনিদ্রা, ক্ষুধামান্ত, ওবেসিটি বা স্থূলতা দেখা যায়। রোগের কারণ: মানুষ বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবেশের মধ্যে দীর্ঘ সময় থেকে কাজ করে। এই সকল ভৌত রাসায়নিক প্রভাবক মানুষের শরীরে বিভিন্ন প্রভাব ফেলে। তার জন্য মানুষের শরীরে নানা রকম পেশাগত ব্যাধির সৃষ্টি হয়। ভৌত পরিবেশ সংক্রান্ত রোগ: কর্মস্থলে আলো কম থাকলে বা আলো বেশি থাকলে চোখের রোগ হয়। প্রচণ্ড রৌদ্রে কাজ করলে অ্যালার্জি হতে পারে। কম আলোতে কাজ করতে গেলে ঝুঁকে কাজ করতে হয়, তাই পিঠে ও ঘাড়ে সমস্যা, মাথা ব্যথা ও মাথা ঘোরা হতে পারে। যেসব ব্যক্তি এক্স-রে ক্লিনিকে কাজ করেন তাদের রক্তকোষ ঠিকমতো তৈরি হয় না, বমির ভাব, ক্ষুধামান্দ, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট, রক্তক্ষরণ, এমনকি ক্যান্সারও হতে পারে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের শক লাগতে পারে, বৈদ্যুতিক পোল থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে। যেসব ব্যক্তিরা তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করে তারা তাপের সংস্পর্শে এসে তাদের চামড়া পুড়ে যেতে পারে বা অ্যালার্জি হতে পারে। বেশি শব্দযুক্ত জায়গায় যারা কাজ করে তাদের বধিরতা, মানসিক সমস্যা, মাথা যন্ত্রণা ও হৃদরোগ হতে পারে। তেজস্ক্রিয় পদার্থ যেসব ডাক্তার এবং বিজ্ঞানীরা কাজ করেন তাদের রক্তাল্পতা, ক্যান্সার, আলসার ইত্যাদি রোগ হয়। রাসায়নিক পরিবেশ সংক্রান্ত রোগ: মানুষ অতি প্রাচীনকাল থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসেছে। নানা রকম রোগ ও মানুষের শরীরে বাসা বেঁধেছে, যেমন মূর্তি পোড়ানো, মাটির বাসনপত্র, প্রসাধনী সামগ্রী বা খেলনা প্রস্তুত করা ব্যবসায়ী অথবা কারখানার কর্মীদের শরীরে বিভিন্ন ধাতুর যৌগ নাকে বা ত্বকের মাধ্যমে প্রবেশ করে। খনিতে যারা কাজ করে কার্বন মনোক্সাইড তাদের মৃত্যুর কারণ হয়। কৃষির ক্ষেত্রেও কিছু রাসায়নিক যৌগ চাষিদের নাকের মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করে, যার ফলে মাথা ধরা, শ্বাসকষ্ট, পেটের রোগ ইত্যাদি শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। যারা চা পাতা তোলে তাদের আঙুলের সামনের দিকটা নষ্ট হয়ে যায়। বর্তমানে কায়িক শ্রমের তুলনায় মানসিক শ্রমের ব্যবহার বেশি। চেয়ার টেবিলে বসে লেখা, হিসেব নিকেশ করা, কম্পিউটারের সামনে বসে কাজ করা ইত্যাদি পেশায় নিযুক্ত ব্যক্তিদের পেশির সঞ্চালন কম হওয়ার ফলে তাদের বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ কমে যায়। এই গ্লুকোজ বা ফ্যাট এদের রক্তে ক্রমাগত জমা হতে থাকে, যার ফলে ওবেসিটি দেখা যায়, যা বহু রোগের কারণ। নমস্কার, নাম অন্বেষা পাল, বিভাগ খ, শ্রেণী সপ্তম। প্লাস্টিক দূষণ। প্লাস্টিকের আবিষ্কার আমাদের দৈনন্দিন জীবনে বিপ্লব এনেছে। আমাদের বাড়িতে, অফিসে, কলকারখানায় ব্যবহৃত অনেক জিনিসের মধ্যে প্লাস্টিক নামক বস্তুটি থেকে থাকে। বিজ্ঞানের ভাষায় প্লাস্টিক হলো একটি জৈব যৌগ, পলিইথিলিন, নাইলন ইত্যাদি এর পলিমার। প্লাস্টিক খুব সস্তা ও টেকসই হওয়ার জন্য মানুষের প্রয়োজনে খুব বেশি তৈরি করা হয়। আমাদের জীবনে অপরিহার্য জিনিসের বেশিরভাগ জিনিস প্লাস্টিকজাত, সেটা খাবারের প্যাকেট হোক, পড়াশোনার উপকরণ, ইলেকট্রনিক জিনিস, গাড়ির খুচরো যন্ত্রাংশ, গৃহস্থলীর প্লাস্টিক, কসমেটিক প্লাস্টিক ইত্যাদি। এর ফলে পৃথিবীতে প্লাস্টিক দূষণ বাড়ছে। এই প্লাস্টিকের কারণে মাটিতে, বাতাসে, জলে দূষণ বাড়ছে।
কলকারখানা প্লাস্টিক বর্জ্য পদার্থ মাটিতে ফেলে দেওয়া হয়, এতে মাটি দূষণ হচ্ছে ও মাটি অনুর্বর হয়ে পড়ছে। প্লাস্টিকের বোতল, প্যাকেট ও নানান আবর্জনা জলে ফেলে দেওয়া হচ্ছে, এতে জলের শুদ্ধতা কমে আসছে। এই জল পানীয় পক্ষে খুবই ক্ষতিকারক। প্রতি বছর টন টন প্লাস্টিক নদীতে, মহাসাগরে ফেলে দেওয়া হচ্ছে। এর ফলে প্রকৃতিতে জলের শুদ্ধতা কমে আসছে। বাতাসে প্লাস্টিক পোড়ালে যে ধোঁয়া উৎপন্ন হয় সেটি বায়ু দূষণ ঘটায়। প্লাস্টিক দূষণের আরও একটি কারণ হলো প্লাস্টিক নতুন তৈরি করা বেশি সহজ তার পুনর্ব্যবহারের থেকে। প্লাস্টিকের রাসায়নিক গঠন খুব জটিল হওয়ার জন্য এটি অবক্ষয় হতে 100 বছরেরও বেশি সময় লাগে। প্লাস্টিক হলো একটি বিষাক্ত উপাদান। মানুষ প্লাস্টিক দূষণের কারণে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন প্লাস্টিকের কারণে মানুষের অনেক ধরনের রোগ হয়েছে, যেমন নার্ভ, ব্রেন, লিভার ড্যামেজ, ক্যান্সার ইত্যাদি। মানুষ ছাড়া উদ্ভিদ ও পশু পাখিদের মধ্যে এর বড় প্রভাব আছে। প্লাস্টিকের কারণে উদ্ভিদদের খাদ্য গ্রহণের পথে বাধার সৃষ্টি হয়। প্রাণীরা যেমন বন্যজন্তু, পাখি, মাছ এরা প্লাস্টিককে খাবার হিসেবে গ্রহণ করে। শহরাঞ্চলে নর্দমায় প্লাস্টিক ও বর্জ্য পদার্থ জমা হওয়ার ফলে নিয়মিত নিকাশি ব্যবস্থায় বাধা সৃষ্টি হয়। অল্প বৃষ্টিতে শহরা অঞ্চলের রাস্তা প্লাবিত হয়ে যায়। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে তার পরিবর্তে অনেক বিকল্প জিনিস ব্যবহার করতে পারি। প্লাস্টিকের জল খাওয়ার বোতল তার পরিবর্তে কাচের বোতল বা স্টিলের বোতল ব্যবহার করতে পারি। চটের থলে, ক্যানভাসের ব্যাগ, কাচের বোতল এগুলি আমরা রোজকার ব্যবহারে প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করতে পারি। আমরা যদি একান্তই প্লাস্টিক ব্যবহার করি তাহলে সেই প্লাস্টিকের বস্তু যতদিন না নষ্ট হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে ততদিন আমরা সেটাকে ব্যবহার করব এবং সময়ের সাথে সাথে আমাদের অঙ্গীকারবদ্ধ হয়ে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। নমস্কার। নমস্কার, আমার নাম মানসী দাস। আমি সপ্তম শ্রেণী ক বিভাগের আবাসিক ছাত্রী। আমি বিজ্ঞান শাখার একটি মডেল নিজের হাতে তৈরি করেছি। সেটির নাম হলো স্যাটেলাইট। এটি বানানোর জন্য আমি প্রথমে একটি বোতল নিয়েছি। তারপর বোতলটির ঢাকনা সমেত উপরের কিছুটা অংশ এবং নিচের কিছুটা অংশ নিয়ে দুটি জোড়া লাগিয়েছি। এরপর জোড়া লাগানো অংশের নিচে আরেকটি ঢাকনা লাগিয়েছি। একটি স্প্রিং নিয়েছি এবং তার সাথে আরেকটি বড় ঢাকনা নিয়েছি। একটি স্টিলের স্টিক নিয়েছি আর একটি ব্লু কালার প্লাস্টিক জাতীয় প্যাকেটের অংশ নিয়ে স্টিকটির সাথে দুপাশে আটকেছি এবং এরপর উপরে সাদা কাগজ সরু করে কেটে লাগিয়েছি। এই মডেলটি বর্তমান যুগে খুব প্রয়োজনীয় একটি জিনিস, যেটির সাহায্যে আমাদের বিজ্ঞানের উন্নতি ঘটেছে এবং আমরা সব রকম বিদ্যুতের ব্যবহার করতে পারি। নমস্কার। আমি যে স্যাটেলাইটটি বানিয়েছি সেটি আমি এখন দেখাচ্ছি। নমস্কার। আমি সঞ্চারী সাধু পাঠভবনের সপ্তম শ্রেণী ক বিভাগের ছাত্রী। এটা সত্যিই বেশ সহজ। বিশ্বজুড়ে মানুষ একসাথে যোগদান করে এবং এই বিষয়েও ভাবেন যে কীভাবে সবুজ রঙের জীবনযাপন করবে। তাই এ বিষয়ে আমাদের কাছে ছোট্ট পদক্ষেপ নিতে হবে, যেমন সুপার সেভার্স এলইডি বাল্ব ব্যবহার করুন। ট্রান্সপোর্টেশন, হাঁটা, চলা, সাইকেল, কারপুল এরকম গণপরিবহন ব্যবহার করুন এবং গাড়ি চালানোর সময় অলসতা অবশ্যই কমাতে হবে। টেম্পারেচার, আমাদের এখানে শীতকালীন তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস ও শীতকালীন তাপমাত্রা 19 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। শপিং, কেনাকাটার দরকার নেই, একবার ব্যবহার করেই দেখতে পারেন। ট্রাভেল ডিস্টেন্স, প্রতিদিনের যাতায়াতগুলি বাড়ির কাছাকাছি নিয়ে আসুন এবং সেখানেই দুটি বিবেচনা তৈরি করুন। ফুড, মৌসুমের খাবার ব্যবহার করুন। মাংস কম খান। লন্ড্রি, আপনি যদি নিশ্চিন্ত হন যে আপনার শীতল জল দিয়ে ছোট ছোট ধোঁয়াগুলিকে ধুয়ে ফেলেছেন, তবে আপনি সূর্যকে উজ্জ্বল করে রাখছেন। গার্বেজ, পুনরায় চেষ্টা করার ব্যবহার করুন। ক্লিনিং, বেকিং সোডা, জল এবং ভিনিগারের মতো পণ্যগুলি ব্যবহার করুন। অবিষাক্ত পণ্য ব্যবহার করার কোনো দরকার নেই। নমস্কার। মহাবিশ্বে মহা
মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে অনন্ত দেশকালে অগুণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মুরে চাহি আমি চাহি তোমা পানে স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর একো তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে।